স্বাগতম। নবম দশম প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা পৌনঃপুনিকের অঙ্ক আজকে আমরা করব। পৌনঃপুনিকের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেই অঙ্কগুলা শিখব। তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদের কথা বাদ দিলাম, যারা এখন বর্তমানে দশম শ্রেণীতে আছো তারা একবার ভাবো এই অঙ্কগুলা তোমরা সলভ করতে পারো কিনা। আমার মনে হয় অধিকাংশ স্টুডেন্ট তোমাদের যে গণিত বই আছে দশম শ্রেণীতে, সে বইয়ে যে অন্যান্য অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে যেভাবে অঙ্কগুলা তোমরা মানে এগুলো সমাধান করার জন্য যেভাবে তোমরা ব্যস্ত হয়ে পড়ো, অনুশীলনী 3-এর কথা যদি বলি, আমি লগের অঙ্কগুলোর কথা যদি বলি, আমি অনুশীলনী 13-র কথা যদি বলি, ত্রিকোণমিতির অঙ্কগুলোর কথা যদি বলি, পরিসংখ্যানের অঙ্কগুলোর কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো আছে ওগুলোতে আমরা মনে হয় তেমন একটা সময় দিই না। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ধারণা। হ্যাঁ, এবং তোমাদের একটা সবসময় একটা বদ্ধমূল ধারণা থাকে যে এই অধ্যায় থেকে তো অঙ্ক আসে না। সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি এভাবে চিন্তা করে থাকো সেটাও অন্য ব্যাপার, কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমার সবটাই জানতে হবে, কি বইটার মধ্যে কি আছে আমার সবটাই জানতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পৌনঃপুনিকের এই অঙ্কগুলা এখন তুমি নবম দশম শ্রেণী 2 বছর পর পড়ার পর এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পর যদি তুমি পাশও করে থাকো, পাশ করার পর যখন তুমি এই অঙ্কগুলো যদি না পারো তখন একটা আমি মনে করি একজন স্টুডেন্ট হিসাবে এটা একটা খারাপ লাগার এই কথা। আমার কেন জানি মনে হয় আমাদের স্টুডেন্টরা এই অঙ্কগুলো আমরা সবসময় ইগনোর করি। হ্যাঁ, তো আমাদের আসলে ইগনোর করার সুযোগ নেই। একটু যদি তুমি চেষ্টা করো, অন্যান্য অঙ্কগুলোতে যে সময় দাও তার 50% আর 20% যদি তুমি সময় দাও, একটি বার যদি তুমি খাতা কলম নিয়ে যদি বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় এই অঙ্কগুলো আসলে আর অত কঠিন লাগবে না। অনেকেই বলে থাকে স্যার অঙ্কগুলো কঠিন লাগে। আসলে আমার মনে হয় এই অধ্যায়টার প্রতি তোমাদের আন্তরিকতা কম। এই অধ্যায়ের প্রতি যদি কোনো একটা আন্তরিকতা থাকে সেটা হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, এই কয়েকটা অঙ্ক আছে সেগুলো তোমরা বারবার করে থাকো কিংবা দেখে থাকো। হ্যাঁ, তো আমরা একটু দেখি আসলে এটা কি। আমি তোমাদের বলবো যে যোগ এবং বিয়োগ, আমি দুইটা যোগ রেখেছি এবং একটা বিয়োগ রেখেছি। যোগটা যদি আমরা পারি বিয়োগটাও কিন্তু আমরা পারবো। যোগ এবং বিয়োগ যেভাবে আমরা নর্মালি যোগ করি ওই যোগ বিয়োগগুলো সেটা কোনো সমস্যা না, কিন্তু যোগটা করার আগে এই জিনিসগুলোকে আমাদেরকে যেভাবে সাজাতে হবে, যেভাবে রেডি করতে হবে, এখানে বেসিক্যালি ওইটাই হচ্ছে আমাদের আসলে বুঝার ব্যাপার। আমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুশীলনী 1-এর তোমাদের 15-এর ক নাম্বার, এটা হচ্ছে 15-এর গ নাম্বার, আর এটা হচ্ছে 16-এর খ নাম্বার। তোমাদের এই 15-16-এর আগে 14 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিকে প্রকাশ করতে হবে, সদৃশে করতে হবে। তো আমি 14 নম্বরটা এখানে করি নাই, যে 15 নম্বর করতে গিয়ে আমাদের 14 নম্বরটা চলে আসবে। এবং তাছাড়া আমি দেখেছি যদি অধ্যায় থেকে কোশ্চেন হয়, ক নম্বরের কোশ্চেনগুলো ছোটো ছোটো কোশ্চেনগুলো হয়, এমসিকিউ হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে দরকার এবং জানা দরকার। তো আমি তোমাদের বলবো এখান থেকে আমরা একটু কয়েকটা জিনিস শিখে নিই আগে। যেমন আমি যদি 3 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে কি হবে? নিশ্চয়ই তোমরা করেছো কোনো না কোনোবার, তোমাদের হাতে পড়েছে এই ব্যাপারগুলো। 3 এ 3 9, এখানে 1, দশমিকের পর আমরা 0 দিই, আবার 3 3 9 দিই, আবার 1 0 দিই, আবার 9 দিই। এভাবে আমরা কিন্তু করতে থাকি, এভাবে আমাদের এই জিনিসগুলো আসতে থাকে। 3-এর পরে 3 3 3 অসীম পর্যন্ত এই অঙ্কে কখনো শেষ হবে না। যেহেতু শেষ হবে না, তো আমরা বুঝে গেছি এখানে আসলে বারবার 3 আসে, সেই জন্য আমরা 3.3 উপরে একটা ফোঁটা দিই। এই যে একটা ফোঁটা দিই মানে আর করবো না, এই জিনিসটা একটা ফোঁটা দিই। এই কনসেপশনটা হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক পৌনঃপুনিক কনসেপশন, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝি যে এরপরে কিন্তু অনেকগুলা 3 আছে, অনেকগুলা 3 আছে, মানে এটা একই জিনিস, এটা না লিখলে চলবে। পৌনঃপুনিক 3.3 পৌনঃপুনিক। ওকে, এটা হচ্ছে একটা পৌনঃপুনিকের কনসেপশন। এখন এই রাশি দুইটা যদি যোগ করতে হয়, দেখতেই পাচ্ছ এখানে দশমিকের পরে কিন্তু 4-এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, কিন্তু 5-এর উপরে পৌনঃপুনিক আছে। তার মানে এই যে পৌনঃপুনিক নাই, যেটার উপরে পৌনঃপুনিক থাকে না, দশমিকের পরে যদি পৌনঃপুনিক না থাকে সেটাকে বলবো আমরা অনাবৃত্ত দশমিক।
খেয়াল করো, আমি কয়েকটা লাইন দিচ্ছি। দশমিকের পরে যদি কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকে, দশমিকের উপরে, দশমিকের পরে কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকলে, পৌনঃপুনিক না থাকলে সেই সংখ্যাটিকে আমরা বলবো, সেই সংখ্যাটি হবে অনাবৃত্ত, অনাবৃত্ত দশমিক। আর উল্টা হচ্ছে, যদি পৌনঃপুনিক থাকে, যদি পৌনঃপুনিক থাকে, পৌনঃপুনিক থাকলে সেটাকে আমরা বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিক ভগ্নাংশ। দেখো, আমার এই দুইটা জিনিস কিন্তু আমার জানা দরকার। এখন তুমি নর্মালি ভাবো তো, আমরা যখন দশমিকের অঙ্কগুলো করি, যেমন করে 2.3, 1.02, এই ধরনের আমাদেরকে যদি যোগ এবং বিয়োগ করতে হয়, তখন আমাদের কিন্তু সদৃশ করতে হয়। অর্থাৎ এখানে দশমিকের পর 2টা ঘর, এখানে আমার দশমিকের পর মনে করো 1টা ঘর, তখন আমাদেরকে কি করতে হয়, এখানে একটি শূন্য দিতে হয়। অর্থাৎ সদৃশ করার পরে তখন আমরা কি করি, যোগ করি। একইভাবে আমাদের এখানেও কিন্তু সেই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে এই নিয়মে আমি যদি একের অঙ্কটা চিন্তা করি, এক নম্বর অঙ্কটা যদি চিন্তা করি, আমাকে এখানে বলো তো, এখানে এই নিয়মে যদি এখানে আছে অনাবৃত্ত সংখ্যা আছে কিনা, অনাবৃত্ত সংখ্যা আছে কিনা এখানে আমাকে একটু বলো। আচ্ছা, আমি বলেছি দশমিকের পরে কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকলে, দশমিকের পরে দেখো 4-এর উপর কিন্তু পৌনঃপুনিক নাই, যেহেতু 4-এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে এখানে আমার অনাবৃত্ত, পৌনঃপুনিক না থাকলে সেই সংখ্যাটি হবে অনাবৃত্ত দশমিক। তাহলে এখানে এই 4টা কিন্তু আসলে অনাবৃত্ত দশমিক। এবং এই যে 4 অনাবৃত্ত দশমিক, এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা, 0.45। এখানে এখানে যদি দিই আমি, অনাবৃত্ত হচ্ছে কয়টা, অনাবৃত্ত হচ্ছে একটি সংখ্যা, একটি সংখ্যা। আর আবৃত কয়টা, আবৃত্ত কয়টা দেখো তো, এই যে একটা 5-এর উপরে, তাহলে এখানে আবৃত্ত হবে একটি সংখ্যা। ক্লিয়ার? মানে দশমিকের পরে পৌনঃপুনিক নাই একটার উপরে, পৌনঃপুনিক আছে একটার উপরে। যেটাকে আমরা বলেছি পৌনঃপুনিক না থাকলে এটা হচ্ছে অনাবৃত্ত, আর পৌনঃপুনিক থাকলে আবৃত্ত। তো কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, একটার উপর অনাবৃত্ত একটা, একটা সংখ্যার উপর আছে সেটা হচ্ছে আবৃত্ত একটা। ওকে, এরপর আমরা যদি এটার কথা চিন্তা করি, 0.134, আমরা যদি এমন করে ভাবি, দেখি বলো তো এখানে অনাবৃত্ত কয়টা, দশমিকের পরে দেখো একের উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, তাহলে পৌনঃপুনিক না থাকলে এটা হচ্ছে অনাবৃত্ত। তাহলে এখানেও অনাবৃত্ত হচ্ছে কয়টা, অনাবৃত্ত হচ্ছে একটি সংখ্যা। দেখো তো পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপরে আছে, 2টা সংখ্যার উপরে, সেই ক্ষেত্রে আবৃত্ত কয়টা, 2টা। তাহলে এখানে আমি পাইছি কি, আবৃত্ত 2টি সংখ্যা পেয়েছি। আর এটা যদি আমরা বুঝতে পারি, আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি, এই ক্ষেত্রে আমরা বলেছি যোগ করার আগে এই জিনিসগুলোকে আমাদেরকে কি করতে হবে, সদৃশ করতে হবে। সদৃশ করতে গেলে আমরা সবসময় চিন্তা করব যে অনাবৃত্ত পেয়েছি, অনাবৃত্তটা হচ্ছে যে আমাদের সদৃশ করার জন্য অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে সবচেয়ে যেটা বেশি সেইটা। শর্তগুলা কি, সদৃশ করতে হলে, সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা। আর সদৃশ করতে হলে, সদৃশ করতে হলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে তাদের লসাগুয়ের সমান। তোমাদের এখানে ভাষাটা একটু প্রবলেম হতে পারে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি বলেছি আমি যদি সদৃশ করব, এই যে আমি যদি এখন সদৃশ করি 0. আমি 1 নম্বরের কথা বলছি, 4, 5 পৌনঃপুনিক, এরপর হচ্ছে 0.134, 3, 4 এর উপর পৌনঃপুনিক,
এখন আমি এই দুটাকে সদৃশ করব। আমি বলেছি সদৃশ করতে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ সংখ্যা। এই দুটার মধ্যে অনাবৃত অংশ এখানে আছে একটি, এখানেও আছে একটি, তাহলে এখানে দুটার মধ্যে যদি একটি, তাহলে এখানে অনাবৃত হবে একটি। মনে করো এখানে আছে একটি অনাবৃত আর এখানে আছে দুইটা অনাবৃত। সাপোজ তিনের উপরে পৌনঃপুনিক নাই, তাহলে দেখো কয়টা অনাবৃত? তিনটা। তাহলে সেখানে সর্বোচ্চ হবে কয়টা? আমি এখানে একটা, এখানে দুইটা, তাহলে সর্বোচ্চ হয়ে যাচ্ছে দুইটা। তার মানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হইতে হবে আমার দুইটা। সর্বোচ্চ সংখ্যাটাকে প্রায়োরিটি দিতে হবে। সেই ক্ষেত্রে আমার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা। যেহেতু এখানে একটার উপরে পৌনঃপুনিক নাই, মানে অনাবৃত এখানেও একটা, এখানেও একটা, তাহলে এখানে সর্বোচ্চ হচ্ছে একটা, এখানে সর্বোচ্চ হচ্ছে একটি সংখ্যা, একটি সংখ্যা। আর আবৃতর ক্ষেত্রে কি বলেছে আমি? আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে তাদের লসাগু। তাহলে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা? একটি, এই যে লিখেছি একটি। এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি? একটি। আর এই জায়গায় আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি? দুইটি। তাহলে আমি পেয়েছি একটি এবং দুইটি। সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের লসাগু সদৃশ করতে হলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে তাদের লসাগুর সমান। তাহলে এই ক্ষেত্রে 1 এবং 2 এর লসাগু কত হবে? 2 হবে। তাহলে এই ক্ষেত্রে আমার লসাগু হবে 2। তাহলে লসাগু এর সমান, এই ক্ষেত্রে লসাগু হবে 2। তাহলে আমরা এই অঙ্কটাতে যদি আমাদেরকে সদৃশ করতে হয়, আমরা পেয়েছি অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি। সদৃশ করার পরে তাহলে আমরা একটু সদৃশ করে দেখি। আমি বলেছি অনাবৃত হবে কয়টি? একটি, আবৃত হবে দুটি। এখন তোমরা এই ব্যাপারটা তো তোমরা জানো, পৌনঃপুনিক কনসেপশনটা হচ্ছে একটু আগে আমি বলেছি তোমাদের 1.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 1.333333 এরকম অসংখ্য। এখন যদি বলি 1.23 পৌনঃপুনিক, তাহলে এটা কি আমি লিখবো 1.232323 এভাবে লিখতে পারবো না? কারণ আমার পৌনঃপুনিকটা তো 2 এর উপর নাই, পৌনঃপুনিক আছে 3 এর উপর। আমি 2 লিখবো শুধু, কিন্তু 3 লিখবো অসংখ্য, কিন্তু এরপরে সবগুলো 3 হবে। অর্থাৎ 2টা আমি বারবার লিখতে পারবো না, কিন্তু 3 এর উপর যেহেতু পৌনঃপুনিক আমি 3 লিখতে পারবো, অনেক লিখতে পারবো। যেমন 1.4523 এরকম আসছে। এরকম হওয়ার অর্থ হচ্ছে 4 5, এখানে আমার 4 5 হচ্ছে অনাবৃত্ত, আর এই যে 243 এটা হচ্ছে আবৃত্ত। এর অর্থ মানে পৌনঃপুনিক এখানে এবং এখানে থাকা মানে একসাথে 243 এর উপরে আছে। প্রথমে এবং শেষে একাধিক সংখ্যা থাকলে, 2 এর অধিক সংখ্যা থাকলে প্রথমে এবং শেষে কিন্তু পৌনঃপুনিক থাকে। সেই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে 1.45, এরপরে 243, এরপরে 243, এরকম অসংখ্য 243। যেহেতু 243 এই অংশটা হচ্ছে আমার কি? পৌনঃপুনিক। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমি এখান থেকে আমি বলবো অনাবৃত হচ্ছে আমার একটা আর আবৃত হচ্ছে আমার কয়টা? দুইটা। তাহলে আমি 0. অনাবৃত আমার 4 আছে আর আবৃত হচ্ছে দুইটা, সেক্ষেত্রে দুইটা মানে আমি লিখবো 5 5। আমি তো বলেছি এটা অসংখ্যবার লেখা যায়, 3 অসংখ্যবার লেখা যায়, 5 5। এবং এখানে একটা টান দিয়ে এটা হচ্ছে বাড়তি, আমি আর অনেক লিখতে পারি। আচ্ছা আমি এটা পরে দিই, যেটা আমার আবৃত হচ্ছে দুইটা এবং আমি আরো দুইটা বাড়তি লিখলাম, আরো দুইটা বাড়তি লিখলাম। এটা আপাতত আমরা একটু পরে বুঝি। এই যে দুইটা বাড়তি লিখলাম সেটা একটা অবলিক দিয়ে দিলাম, মানে বাড়তি একটা বড়া দিয়ে দিলাম। তাহলে আমার এখানে অনাবৃত আমি কয়টা বলেছি? একটা। আবৃত বলেছি আমার কয়টা? দুইটা। তাহলে যেহেতু দুইটা আবৃত, এই দুইটার উপরে পৌনঃপুনিক দিয়ে দেবো। ওকে, আর এরপরে অনাবৃত আছে একটা, আবৃত আছে দুইটা, এটা কিন্তু তার ভিতরেই এই ব্যাপারটা রয়ে গেছে, এটা কিন্তু আর কিছু করতেই হচ্ছে না, এটা ওইভাবেই আছে। তাহলে 0.1, এরপরে 3 4। তাহলে এই দুইটা পৌনঃপুনিক আমি বলেছি, কিন্তু আরো দুইটা বাড়তি করে লিখবো, সেক্ষেত্রে 3 4ই হবে। আরো যদি লিখতে হয় 3 4, আরো যদি লিখতে হয় 3 4। দেখো আমি কিন্তু সদৃশ করে ফেলেছি। দেখো দশমিকের পরে একটা অনাবৃত, দশমিকের পরে একটা অনাবৃত, আবৃত দুইটা, আবৃত দুইটা, তার মানে এটা হচ্ছে একটা সদৃশ ফর্ম। এরপরে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ হচ্ছে গতানুগতিক আমরা যে যোগগুলো করি সেই নিয়ম। 5 এ 4 এ 9, 5 এ 3 এ 8। এরপরে এটা দিলাম 5 এ 4 এ 9, 5 এ 3 এ 8, এরপরে 4 এ রেখে 5 দশমিক, এরপরে 0। দেখো এই দুইটার উপরে পৌনঃপুনিক, এই দুইটার উপরে পৌনঃপুনিক। সেক্ষেত্রে আমার নির্ণয় যোগফল কত হবে? নির্ণয় যোগফল হবে 0.589
এই 8, 9, 15 এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক মতো দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার উত্তর। 0.5, 8, 9, 8-এর উপর 15, 9-এর উপরে 15। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এই কাজটা আমরা করলাম কেন? আচ্ছা, এই কাজটা আমরা করছি কেন? এইখানে হয়তো এটা কোনো প্রবলেম হয় নাই, কিন্তু অন্য কোনো অঙ্কে এটা কিন্তু আবার সমস্যা হইতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমরা এবার 2 নাম্বার অঙ্কটা একটু করি। 2 নাম্বার অঙ্ক করলে আমরা কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি 2 নাম্বার অঙ্কটা সরাসরি যদি সদৃশ করি, দেখো 2 নাম্বার অঙ্কটা 0.006 পৌনপুনিক, এরপর হচ্ছে 0.92 পৌনপুনিক, এরপর হচ্ছে 0.134, আমি একটু ফাঁক করে লিখি, 0.92 পৌনপুনিক, এরপর হচ্ছে 0.134 পৌনপুনিক। ওকে, আমরা দেখি এখানে অনাবৃত কয়টা? 2টা। এখানে নাই, এখানে আছে, এখানেও নাই। তাহলে অনাবৃত 2টা এখানে, এই 2টার মধ্যে নাই। তা আমরা বলেছি কিন্তু অনাবৃতের ক্ষেত্রে কি হবে? সর্বোচ্চ। তো 2 নাই, তাহলে সর্বোচ্চ হচ্ছে 2টা। তাহলে আমি পেয়ে গেছি অনাবৃত, এখানে অনাবৃত হবে 2টা। 2 নম্বর অঙ্কের জন্য অনাবৃত হচ্ছে 2টা। আর আবৃত্ত আমরা দেখি, এখানে আবৃত্ত হচ্ছে একটা, এখানে আবৃত্ত হচ্ছে 2টা, এখানে হচ্ছে 3টা। 1, 2, 3। বলতো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা বলছি লসাগু করতে হবে আমাকে, লসাগু। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, 1, 2, 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে এই ক্ষেত্রে আমার অঙ্ক সংখ্যা হবে 6। তাইলে বলতো দেখি এখানে দশমিকের পরে মোট কয়টা অঙ্ক সংখ্যা হবে? 8টা হবে। 2টা হবে অনাবৃত্ত, 6টা হবে আবৃত্ত। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে এটাকে কি লিখতে পারি? সমান, দেখো, সমান 0.2টা 0 অনাবৃত্ত, আর আমার 6টা লাগবে আবৃত্ত, যেহেতু 6-এর উপর পৌনপুনিক, সে 6টা না 100টা আমি দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, যেহেতু 6টা আবৃত্ত। আমি বলেছি এইটার মতো পরে আরো 2টা করব, পরে আরো 2টা লিখলাম, এবং আবৃত্ত হচ্ছে আমার 6টা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই যে 6টা আবৃত্তি এটা পৌনপুনিক দিতে হবে, যদি সদৃশ করতেছি। এরপরে 0.92 পৌনপুনিক, আমরা করি 0. অনাবৃত্ত হবে কয়টা? 2টা। আবৃত্ত হবে কয়টা? 6টা, মোট 8টা। তা আমার এখানে তো অনাবৃত্ত নাই। অনাবৃত্ত না থাকুক, কিন্তু আমি 9, 2, 8টা অনেক লিখতে পারি। তাহলে আমাকে যেহেতু 9, 2 লিখবো আমি, সেই ক্ষেত্রে 9, 2, 9, 2, 9, 2, 9, 2 এবং টান দিয়ে আবার 9, 2। আমি বলেছি আমার অনাবৃত্ত হবে 2টা, আবৃত্ত হবে 6টা। তাহলে অনাবৃত্ত 2টা, আবৃত্ত হবে 6টা। লিখলাম। দেখো এইটা যা, এটাও কিন্তু একই কথা, একই মান বোঝাচ্ছে। এখানে তুমি 9 দিয়ে অসংখ্য দাও, ব্যাপারটা কিন্তু একই। এরপরে 0.134, 0.134। তাহলে আমার টোটাল, আমি যদি একটু পর্যন্ত চিন্তা করি, তাহলে আমার টোটাল হচ্ছে এখানে 8টা, এখানে কিন্তু 2টা, মোট 10টা অঙ্ক আমরা এখানে লিখেছি। দেখো, তাহলে এই আমার কিন্তু রিপিট হবে 1, 3, 4, 1, 3, 4, 1, 3, 4, 1, 3, 4, এভাবে রিপিট হবে। সেই ক্ষেত্রে আমি 10টা লিখে যাই, দেখো কিভাবে, যেটা 1, 3, 4 রিপিট হবে, আমার এখানে অন্য কিছু লেখার সুযোগ নাই। তাহলে 1, 3, দেখো সোজা 4, আবার দেখো 1, 3, 4, আবার দেখো 1, 3, দেখো 4, এরপরে আমি 1 লিখতে পাচ্ছি, যেটা আমি 10টাতে স্টপ হয়ে যাবো। ওকে, ফাইন। এরপরে এখানে দেখো টান দিলাম। এখন তুমি যদি 1, 3, 4, 1, 3, 4, 1, 3, 4 লিখতেই থাকো, মান কিন্তু একই। তাহলে সেই ক্ষেত্রে আমার 2টা অনাবৃত, এই 2টা অনাবৃত, কিন্তু আমার বাকি 6টা কিন্তু আবৃত্ত, বাকি 6টা কিন্তু আবৃত্ত। ওকে, এবার আমরা আমাদের যে যোগের যে নিয়ম, সেই যোগের নিয়মগুলো আমরা করব। দেখো আমি এখানে টান দিলাম, 6 দিয়ে 8, 8 রেখে কিন্তু 9, 9, 6, 15, 15, 15, 4, 19, 19 9, হাতে রইল কিন্তু 1, হাতে রইল 1, 6 রেখে 7, 7 2 9, 9 3 12, 12 2 হাতে 1, 6 রেখে 7, 9 7 16, 16, 16 রেখে 17, 17 7, হাতে 1, 6 রেখে 7, 7 2 9, 9 4 13, হাতে 1, 6 রেখে 7, 9 7 16, 16 3 19, 9 হাতে 1, 6 রেখে 7, 7 2 9, 9 রেখে 10, হাতে রইল 1, 1, 6 রেখে 7, 9 7 16, 16 4 20, 20 0, হাতে 2, 2 2 2 4, 4 3 7,
9 রেখে 10, 10-এর শূন্য একটা এখানে চলে আসবে, সেক্ষেত্রে 2 ঘর অনাবৃত্ত, বাকিটা কিন্তু আবৃত্ত। তাহলে আমার যোগফলটা কি? আমার আনসার এখানে যোগফল হচ্ছে 1.07, 2টা 0, 9, 3, 7, 2 আর 2 পর্যন্ত। এখানে পৌনঃপুনিক হবে, এখানে পৌনঃপুনিক হবে, 2টা অনাবৃত্ত, 6টা আবৃত্ত। এখন আশা করি তোমরা, আমার মনে হয় এর মধ্যে বুঝে গিয়েছে এটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা কি। এখানে যদিও বা আমার এখানে 5 4 9 আসছে, কিন্তু এখানে 6 2 8 8 3 কিন্তু আমি 6 2 8 8 3 11 11 1 কিন্তু লিখি নাই। এখানে 12 আসছে, ওই পাশ থেকে একটা হাতে চলে আসছে। এখন তুমি যদি এই পাঁচটা না লিখতা, তাহলে এখানে কিন্তু তুমি 1 পেয়ে যেতা, 11 পাইতা, সেক্ষেত্রে তোমার অঙ্কটা কিন্তু ভুল হতো। এই কারণে আমরা এটা লিখে যাব, 1 যোগ হতেও পারে, নাও হতে পারে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আমরা এবার 3 নাম্বার বিয়োগ অঙ্কটা করি। আমরা যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে একদম আগের মতো দেখি, বলো তো, আমি যদি চিন্তা করি 3, 5.12 পৌনঃপুনিক 3.45 পৌনঃপুনিক, এখানে অনাবৃত হচ্ছে কি নেই, এখানে অনাবৃত হচ্ছে একটা, তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্ক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, আর আবৃত হচ্ছে এখানে দুইটি, এখানে একটি, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, তাহলে এখানে হবে 2। তাহলে মোট দশমিকের পর আমার অঙ্কের সংখ্যা হবে কয়টি? 3টি। আর যদি 2টা বাড়তি লিখি সেক্ষেত্রে হবে 5টি। তাহলে আমরা লিখবো, এটাকে যদি লিখি 5 দশমিক, আমি মোট লিখবো, আমি বলেছি অনাবৃত একটি, আবৃত্ত 2টি, আরো এক্সট্রা লিখবো 2টি, তাহলে মোট 5টি। তাহলে আমি এই আমার বারবার 5টি কাকে লিখতে পারবো? একমাত্র পৌনঃপুনিক যেহেতু 1 2 আছে, এটাই তো লিখবো। তাহলে 1 2 1 2 1, আমি একটু ফাঁক করে লিখি, 1 2 1 2 1, মোট 5টা। দেখো মোট 5টা, তাহলে আমরা বলেছি এখানে অনাবৃত আমার একটা, অনাবৃত একটা, আবৃত হচ্ছে 2টা, তাহলে আবৃত হচ্ছে 2টা, আর এটা তো বর্ডারের বাইরে, এটা আমার বাইরে থাকবে সে। তাহলে 3.45, এটাও আমি লিখবো 5টা, এই যে 4 5, তাহলে 3 থাকলো, এবং 4 5 মোট লিখবো কয়টা? 5টা। তাহলে 4 তো অনাবৃত আছেই, কিন্তু আমি যে 5টা লিখবো, আমি কি লিখতে পারবো 5কে, 4 তো আছেই, তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, যেহেতু আমি 5টাকে বারবার লিখতে পারবো, সেই ক্ষেত্রে আমি যদি এখন বিয়োগ করি, 1 থেকে 5 যায় না 11, 11 থেকে 5 গেলে এটা হবে 6, এবং এটা হয়ে গেছে 1 থেকে 5 যায় না, 11 থেকে 5 গেলে আবার 6, যেহেতু এটা 1, সেই ক্ষেত্রে এটা হয়ে গেছে 1 যদি এখানে চলে, যেটা হচ্ছে 0 0 10, 10 থেকে 5 গেলে আমার এটা হবে 5, সেই ক্ষেত্রে এটা হয়ে গেছে আবার 1, যেটা আমি 10 ধরেছি, 1 11 থেকে 5 গেলে এটা হবে 6, সেই ক্ষেত্রে এটা হয়ে গেছে আবার 0 10, 10 থেকে 4 গেলে এটা হবে তোমার 6, 10 থেকে 4 গেলে 6, আবার এটা হয়ে গেছে 4, 4 থেকে 3 গেলে 1, তাহলে দশমিক দিলাম, এটা অনাবৃত, বাকি থাকলো আবৃত। তাহলে আমার আনসার হচ্ছে কত? 1.6 6 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, এটা হচ্ছে আমার বিয়োগফল। ওকে, আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।